48তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫,২০৬ প্রার্থী। এখান থেকে ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মিরপুরে টোলারবাগে প্রধান সড়কে বসছে অস্থায়ী কাঁচা বাজার। যানজটের নিত্য ভোগান্তিতে মানুষ। বাজারের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণের দাবি। গণঅভ্যুত্থানের এই দিনে সংঘর্ষে সারা দেশে নিহত ১৯ আন্দোলনকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিনা জেরিন। এবারে বিস্তারিত। 48তম বিশেষ বিসিএস পরীক্ষায় লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে মোট ৫,২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন। রোববার রাত ১২টার দিকে এই ফল প্রকাশ করা হয়। এই বিসিএস থেকে ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার, যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২,৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন। মিরপুরের টোলারবাগে প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী কাঁচা বাজার। সেখানে প্রতিদিন সকালে মোটরসাইকেল, প্রাইভেট কার থামিয়ে বাজার সদাই করেন অনেকে। এতে তৈরি হচ্ছে যানজট। যাতায়াতে নিত্য ভোগান্তির কথা জানান কর্মজীবী সহ স্কুল কলেজগামীরা। বিশিষ্টজনরাও বললেন, প্রধান ও ব্যস্ত সড়কে হাট বাজার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ জরুরি। রাজন হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। টেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য ২ কিলোমিটার। ব্যস্ত সড়কটিতে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। পথচারী তো আছেই, এছাড়া রাস্তার দুই পাশে গড়ে উঠেছে সরকারি স্থাপনা, হাসপাতাল সহ শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির বড় সমস্যা অবৈধ কাঁচা বাজার। প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত টোলারবাগ অংশের রাস্তা চলে যায় শাকসবজি আর মাছ মাংস বিক্রেতাদের দখলে। এতে প্রায় লেগে থাকে যানজট। বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী সহ শিক্ষার্থীরা। সারাদিন জ্যাম জট, এই পরে এখন আবার এই জায়গায় বাজার, ঠিক আছে, মাঝে মধ্যে পুরো রাস্তাটা জ্যাম লাগি থাকে। একটু প্রবলেম হয় কারণ এখানে গাড়ি থামে, তো পিছনে অনেক জায়গা, মানে রাস্তা ওরা পুরোটা নিয়ে নিচ্ছে, তো এখানে যাওয়ার পথে একটু প্রবলেম হয়ে যায়। আর ওরা সবসময় এই বন্ধ চলে সেই পর্যন্ত, ওদের কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। ওরাই বন্ধ চলে, যদি এক লাইন করে সমস্যা হয় না, তো ৩-৪ লাইন করে। এখানে পণ্যের দাম খানিকটা কম, ফলে খরিদ্দারদের সংখ্যা অনেক। বিভিন্ন ধরনের গ্রাম থেকেও লোকজনরা জিনিস নিয়ে আসে, আর দেখে শুনে নেওয়া যায়, এই কারণেই আসে। দাম অন্যান্য বাজার থেকে বেশি নয়। অনেক বছর যাবতে বাজার করি, মাছ এত মাছ এখানে ওঠে যে হয়তো মিরপুরে বা ঢাকা শহরে কোথাও এত মাছ পাওয়া যায় না। শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন বলেন, খুব ভোরে বাজার বসায় টাটকা শাকসবজি থাকার সম্ভাবনাই বেশি। তবে প্রধান সড়কে এ ধরনের বাজার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এক্ষেত্রে প্রশাসনকে বিকল্প ভাবতেই হবে। আমরা যদি এমন কোনো ব্যবস্থা করতে পারি, তাদেরকে আশেপাশে কোনো জায়গায়, যেমন মোটা রাস্তাটার উপর যে বাজারটা হয়, সেটাকে সরিয়ে যদি আমাদের গলির ভিতরে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রিত অবস্থায় গলির ভিতরে নিতে পারি এবং নির্দিষ্ট সময় থাকবে, এই সময় সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং থেকে আমাদের ৮টার মাঝে বাজারটা শেষ করে ফেলতে হবে। তাহলে দেখা যাবে যে বড় রাস্তাটা যদি খোলা থাকে, ট্রাফিক জ্যাম অনেকাংশে কমে যাবে এবং আমরা যারা কৃষকরা যারা এখানে পণ্য নিয়ে আসতেছে তারা এখানে বিক্রি করতে পারবে এবং পাশাপাশি আমরা কিন্তু তাজা ফসলগুলো পাবো। পথ চলতে কিংবা যানজটে যারা প্রতিদিন ভোগান্তিতে পড়েন, তাদের প্রশ্ন, এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে সহিংসতার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না।
পরিস্থিতি পর্যালোচনা শেষে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এদিকে সংঘটিত সহিংসতায় 5 জনের মৃত্যুর ঘটনায় 4টি হত্যা মামলা হয়েছে। প্রতিটি মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা 1,500 জনকে আসামি করা হয়েছে। 4 মামলায় মোট আসামির সংখ্যা 6,000। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? যদি বলি 16 জুলাই সহিংসতার পর থেকে টানা যে কার্ফিউ এবং 144 ধারা জারি থাকার পরে গতকাল জেলা প্রশাসন কর্তৃক যে একটা ঘোষণা আসে, গতকাল রাত 8টা থেকে কিন্তু 144 ধারা তুলে নেওয়া হয়। এতে কিন্তু অনেকটা স্বস্তি ফিরে এসেছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সড়কে কিন্তু যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু শহরে বেড়েছে। এই টানা কয়েকদিন বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আজকে কিন্তু সকাল থেকেই সকল ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খুলতে দেখা গেছে। এবং এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি, এর আগে এই সহিংসতার ঘটনায় যে 4টি মামলা ছিল, এই মামলার পাশাপাশি গতকাল কিন্তু যে এই ঘটনায় যে 5 জন নিহতের যে ঘটনা ঘটেছিল, এই নিহতের ঘটনায় গতকাল 5,400 জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশ বাদী হয়ে কিন্তু 4টি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জ সদর থানায়। এছাড়াও গোপালগঞ্জের যে সার্বিক পরিস্থিতি, জনমনের যে স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ী এবং যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু বলছেন যে আমাদের এই কয়েকদিনে যে ক্ষতি হয়েছে ব্যবসায়, এভাবে যদি শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করতে পারি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক থাকবে বা আমরা ক্ষতি থেকে মুক্তি পাবো। আর যে গ্রেপ্তারের যে বিষয়টি, যে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে 144 ধারা বলবৎ থাকবে না গতকাল রাত 8টা থেকে, কিন্তু যে চলমান যে যৌথ বাহিনীর যে অভিযান এটা কিন্তু অব্যাহত থাকবে। এজন্য কিন্তু জেলা শহর সহ আশপাশের গ্রামগুলোতে কিন্তু এখনো কাটেনি গ্রেপ্তার আতঙ্ক। ঘর ছাড়া রয়েছে কিন্তু কয়েক হাজার মানুষ গ্রেপ্তার আতঙ্কে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জেরিন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। ফেনীতে এবারের বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ক্ষতির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। পানি কমে যাওয়া স্পষ্ট হয়ে উঠেছে এখানকার দুর্যোগের ক্ষতচিত্র। সংস্কার কাজ শুরুর পাশাপাশি ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ফালিউল্লাহ। টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও ফেনী সদরে এবারের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। সংশ্লিষ্ট দপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং সড়ক ও বাঁধ ভাঙায় ক্ষতির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। বর্তমানে বন্যার পানি নামতে শুরু করলেও দুর্গত এলাকার মানুষের শুরু হয়েছে বেঁচে থাকার নতুন লড়াই। আমাদের বাদ ভাঙ্গি আমাদের সবকিছু নিয়ে গেছে, সব নিয়ে খাতা ডোবা ডোবা যা ছিল পিছনে যায়, কিচ্ছু নাই। মাল সামান হলে আমরা কিছুই আমরা খালি কোনো রকম খালি বাইরে গেছি। ডিসি স্যারের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, স্যার যদি একটু সুদৃষ্টিতে দেখে। এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামে 22টি ও ফুলগাজীতে 19টি সহ 41টি স্থানে ভেঙেছে। টেকসই বাঁধ নির্মাণ না হলে এই সংকট কখনো কাটবে না বলে জানান স্থানীয়রা। বেড়িবাঁধটা আমাদের ভালো করে দিয়ে আমাদেরকে কৃষককে বাঁচাইলে দেশ বাঁচবে। বন্যা আসার আগে যেন আমরা এটা পরিপূর্ণভাবে বাঁধতে পারে। ব্রিজটা যদি একটু উঁচা হয় তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হই নাই। মুহুরী নদীর ভাঙ্গনে বারবার আমরা শেষ। বাঁধটা যদি বান্ধি দিত তাহলে আমরা একটু রক্ষা পেতাম। বন্যার পানি নামার সাথে সাথেই সংস্কার কাজ শুরুর কথা বললেন পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী। পানি নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি এবং একই সঙ্গে এই ভাঙন বন্ধ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। সকল দপ্তরে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের সকল দপ্তর আমাদের ক্ষয়ক্ষতির বিবরণটি
তৈরি করছেন, চূড়ান্ত একটি হিসাব আমরা পাবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি পদক্ষেপ নেব। টেকসই বাঁধ নির্মাণ না হলে ক্ষয়ক্ষতি সহ সংকট কাটিয়ে উঠতে পারবে না বলে মনে করেন স্থানীয়রা। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। এবারে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। গণঅভ্যুত্থানে গেল বছরের এই দিনে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংঘর্ষে সারা দেশে নিহত হন 19 জন। কারফিউ ও ইন্টারনেট বন্ধের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সমন্বয়ক নাহিদ ইসলামকে 19 জুলাই গভীর রাতে খিলগাঁও থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। 21 জুলাই ভোরে তাকে পাওয়া যায় পূর্বাচলে। জুলাই আন্দোলনের উত্তাল সেই দিনের কথা জানাচ্ছেন রেজা খান। 2024 সালের 21 জুলাই সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে কারফিউ তুলে নেওয়া, ইন্টারনেট চালু, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়া এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ 4 দফা দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সারা দেশে কারফিউ ও ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে 19 জন নিহত হন। রক্ত ঝরালেই আমরা আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন, তাদেরকে কেউ আমরা ছাড় দেব। সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 19টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে বাড্ডা, কুড়িল, যাত্রাবাড়ি ও মিরপুরে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষ চলে। সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে। পৃথিবীর যে কোনো উন্নত গণতন্ত্র যা করত আমরা তাই করছি। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে 19 জুলাই গভীর রাতে খিলগাঁও এলাকা থেকে তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। 21 জুলাই ভোরে পূর্বাঞ্চল এলাকায় পাওয়া যায় নাহিদকে। আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দিব। 21 জুলাই রাতে দেশের নিরাপত্তার বিষয়ে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দেয় পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ 6 বছর ধরে ঝুলে আছে আশুলিয়ার বংশী নদীর ওপর নলাম সেতুর নির্মাণ কাজ। 2022 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় চরম ভোগান্তি নিয়ে চলাচল করছেন 10 গ্রামের মানুষ। প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আলহাজ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জোসে। সাভারের আশুলিয়ার বংশী নদীর ওপর শুরু হওয়া নলাম সেতুর নির্মাণ কাজ 6 বছরেও শেষ হয়নি। 2019 সালে সেতুর কাজ শুরু হলেও এখনো শেষ না হয়ে ভোগান্তিতে আশেপাশে প্রায় 10 গ্রামের মানুষ। 820 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের নলাম সেতুটি নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 21 কোটি 53 লাখ টাকা। নদীটি যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় নৌকা দিয়ে পারাপার হতে হয় স্থানীয়দের। তবে রাত 10টার পর ঘাটে নৌকা না থাকায় জরুরি অবস্থা মোকাবিলায় দুর্ভোগের শিকার হন তারা। এই ব্রিজটা কিন্তু অনেক বছর ধরে ফালাইতেছে, 6 বছর হয়ে কিন্তু ঠিক মতো কাজ করে না। এই যে মনে করেন যে মানুষ আহা পাওয়া বহুত কষ্ট, লোকেরা পার হওয়ার লাগে। নির্ধারিত সময়ের মাঝে সেতুটির কাজ শেষ না হয় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নৌকার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়, দেখা যায় অনেক মানুষের সমস্যা হয়। আজকে 6 বছর বিজি কাজ করছে, এই 6 বছর এই কাজ করে কাজ বন্ধ রাখে। আমরা রাত্রে এখান থেকে একটু চলাফেরা করব, বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই, অনেক কষ্ট করতে হয়। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শীঘ্রই নলাম সেতুর নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীর্ঘদিন যাবৎ কাজটি বন্ধ রয়েছে, তা আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কাজটি যাতে দ্রুত সম্পন্ন করা হয় সেজন্য হলো যে আমি যোগাযোগ করার চেষ্টা করবো। মানুষের যে দুর্দশা যে দুর্ভোগ হচ্ছে তা লাঘবের জন্য চেষ্টা করব। স্থানীয়দের ভোগান্তি দূর করতে দ্রুতই নলাম সেতু চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।
দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আমার হাতে শুরুতে রয়েছে প্রথম আলো পত্রিকা। শিরোনাম করেছে দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম, শেষ সময় ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার। গোপালগঞ্জে সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম করেছে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐকমত্য হয়নি, পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখিনি এ কে আজাদ। এরপরে রয়েছে সমকাল। শিরোনাম করেছে রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি, মুস্তাফিজ জাদুতে দাপুটে জয়, সরকারের দুর্বল প্রস্তুতিতে ব্যবসায়ীরা হতাশ। তত্ত্বাবধায়ক সরকারের সংশোধিত প্রস্তাবের মত জানাবে দলগুলো। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। শিরোনাম করেছে কিছুতেই হচ্ছে না ঐক্য, ফেব্রুয়ারিতে নির্বাচনে ছাড় দেবে না বিএনপি। ব্যাংক লুট ও চোরাচালানের টাকা পাচার বিদেশে, বাইরে ফিটফাট, সাইফুজ্জামান আসলে মহা দুর্নীতিবাজ। সময় পেয়েও কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তী সরকার, লেজে গোবরে অবস্থা মার্কিন শুল্ক নিয়ে। এরপরে রয়েছে যুগান্তর। শিরোনাম করেছে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নের ধীর গতি, অপরাধের পারদ ঊর্ধ্বমুখী। গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না, কোর কমিটি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা। 195 মৃত্যুর পরও সরেনি পুরান ঢাকার রাসায়নিক গুদাম, আর কত লাশ দরকার। এবং সবশেষ রয়েছে দ্য ডেইলি স্টার। Chief Advisor's appointment, 5-member search panel proposed. Student Union election, DU, JU set for September polls, other universities lag behind. দর্শক, এই ছিল আমার হাতে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। এর সাথে শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 48তম বিশেষ বিসিএস এর ফল প্রকাশ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 5206 প্রার্থী। এখন থেকেই 3000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মিরপুরের টোলারবাগে প্রধান সড়কে বসছে অস্থায়ী কাঁচা বাজার, যানজটের নিত্য ভোগান্তিতে মানুষ। বাজারের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণের দাবি। গণ অভ্যুত্থানের এই দিনে সংঘর্ষে সারা দেশে নিহত 19 আন্দোলনকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।